তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে আপনাদের সামনে বেঙ্গলির 611 নম্বর পেজ আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে সবটাই বুঝতে পারবেন। তো আমি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন কি বলেছে? 1.1, তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তাকে, এখানে বক্তা হলেন ঘয়ের দাগের তপনের ছোট মেসু। তারপরে কি বলেছেন? 1.2, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? সম্পত্তির পরিমাণ ছিল ঘয়ের দাগের 11 লক্ষ টাকার। তারপরে 1.3 কি বলেছে? গিরিশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গিয়েছিল কি? গয়ের দাগের 1 টাকা ও গন্ডা 6 পয়সা। তারপরে 1.4 কি বলেছে? অশোকে একজন কবিতায় দেবতাদের চেহারা কি ছিল? কয়ের দাগের শান্ত হলুদ। তারপরে কি বলেছে? তারপরে এখানে বলেছে শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল? শঙ্খ ঘোষের ছদ্মনাম এখানে ছিল, শঙ্খ ঘোষের ছদ্মনাম ছিল কয়ের দাগের কুন্তক। তারপরে কি বলেছে? যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা হলো এখানে কি? ক্ষয়ের দাগের ইউরোপীয়রা। তারপরে কি বলেছে? 1.7, ছোটবেলায় লেখকদের বাড়িতে রান্না হতো কিসে? ঘয়ের দাগের কাঠের উনুনে। তারপরে কি বলেছে? 1.8, খাগের কলম দেখা যায় একমাত্র কোথায়? একমাত্র দেখা যায় গয়ের দাগের সরস্বতী পুজোর সময়। তারপরে কি বলেছে? 1.9, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন কয়ের দাগে 7 টাকা। তারপরে কি বলেছে? নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধের বিচারে কারক কয় প্রকার? ঘয়ের দাগের 6 প্রকার। তারপরে কি বলেছে দেখে নিন। তখন তোমায় গান করতে হবে। রেখাঙ্কিত পদটি যে কারক, তখন কাকে গান করতে হবে? তোমায় গান করতে হবে, অর্থাৎ এখানে কর্মকারক ক্ষয়ের দাগের। তারপরে কি বলেছে? কোনটি শব্দ বিভক্তির দৃষ্টান্ত? অর্থাৎ রে, ক্ষয়ের দাগের রে হলো শব্দ বিভক্তির দৃষ্টান্ত। তারপরে কি বলেছে? 1.13, কারক হলো ক্রিয়াপদের সঙ্গে কয়ের দাগের নামপদের সম্পর্ক। তারপরে কি বলেছে? রাজপথের ব্যাসবাক্য হলো কি? ঘয়ের দাগের পথের রাজা। তারপরে কি বলেছে? 1.15, কর্মধারয় সমাসে কিসের অর্থ প্রধান? গয়ের দাগের পরপদের অর্থেই পাওয়া যায়। তারপরে কি বলেছে? 1.16, জলে জন্মায় যা জলজ, এটি হলো কোন সমাস? এটি হলো ক্ষয়ের দাগের বহুব্রীহি সমাস। তারপরে কি বলেছে? সমাসবদ্ধ পদকে ভাঙলে পাওয়া যায় কি? সমাসবদ্ধ পদকে ভাঙলে পাওয়া যায় সাধারণত বিগ্রহ বাক্য, কয়ের দাগের বিগ্রহ বাক্য হবে। তারপরে কি বলেছে? যে রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কি? তো কথাটির অর্থ হলো 2.1.1, জহুরি রত্ন দেখেই বলে দিতে পারেন তা আসল না নকল, অর্থাৎ তিনি একমাত্র রত্নের সঠিক মূল্যায়ন করে প্রকৃত রত্নের স্বরূপ বুঝতে সক্ষম। তারপরের প্রশ্ন কি বলেছে? যে তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তো তপনের গল্প পড়ে ছোট মাসি বলেছিল, বাহ, বেশ ভালো হয়েছে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো, এইটিই বলেছিল। তারপরে কি বলেছে? যে হরিদা কোথায় থাকেন? তো তারপরের কোশ্চিন, শহরের সবচেয়ে সরু গলির ভিতর ছোট্ট একটা ঘরে হরিদা থাকতেন। তারপরে প্রশ্ন কি বলেছে? 2.1.4, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি। ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে কেন? কারণ ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে তার কারণ, যখন নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজার কলকা খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, তখন সে বলেছিল, আজ্ঞে না মাইরি, খাইনি, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। এই উক্তিটিতে ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে। তারপরে প্রশ্ন কি বলেছে? যে 2.1.5, দুজন বন্ধুর নৌক আসার কথা ছিল কোথা থেকে? অর্থাৎ দুজন বন্ধুর নৌক আসার কথা ছিল এনজাং থেকে, অর্থাৎ এনজাং থেকে আসা তাদের কথা ছিল। তারপরের প্রশ্ন কি বলেছে? যে 2.2.1, অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? তো অসুখী একজন কবিতাটির অনুবাদক হলেন পাবলো নেরুদা, অর্থাৎ অসুখী একজন কবিতাটির অনুবাদক পাবলো নেরুদা। তারপরের প্রশ্ন কি বলেছে? যে তারপর যুদ্ধ এলো কিসের মতো? অর্থাৎ যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপরের প্রশ্ন কি বলেছে? যে কালভয়ঙ্করের বেশে কে আসে? কালভয়ঙ্করের বেশে আসে সুন্দর, অর্থাৎ দেখতে পাচ্ছেন কালভয়ঙ্করের বেশে সুন্দর আসে। তারপরের প্রশ্ন কি বলেছে? আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে? অর্থাৎ আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে।
অর্থাৎ কাছে দূরে শিশুদের সব ছড়ানো রয়েছে। তারপরের প্রশ্ন কি বলেছে, 2.2.5 নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিটি কি? অর্থাৎ নতুন সৃষ্টিটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে নতুন সৃষ্টিটি হলো বিধাতা কর্তৃক সৃষ্টি, অর্থাৎ বিশ্ব তথা পৃথিবী। তারপরের প্রশ্ন 2.3-এ কি বলেছে, 2.3.1 কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই। কেন? অর্থাৎ কারো হাতে কলম নেই তার কারণ সবাই কিবোর্ডের সাহায্যে কম্পিউটারের স্ক্রিনে লেখা পছন্দ করেন, কেউ কলমে লেখা পছন্দ করেন না, এই জন্য কারো হাতে কলম নেই। তারপরে কি বলেছে 2.3.2 কলম সেদিনও খুনিও হতে পারে বৈকি, বক্তব্যটি স্পষ্ট করো। অর্থাৎ কলম সেদিনও রোম সম্রাট জুলিয়াস সিজার সেদিন স্টাইলাস বা ব্রোঞ্চের শলাকা দিয়ে কাসকাকে হত্যা করেছিলেন, কলম সেদিন খুনি হয়েছিল। তারপরের প্রশ্ন 2.3.3 কি বলা আছে, দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের পেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। অর্থাৎ দুজন সাহিত্যিকের নাম হলো যাদের ফাউন্টেন পেন সংগ্রহ, শৈলজানন্দ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল ফাউন্টেন পেনের নেশা। তারপরে কি বলেছে যে কোন সাহিত্যিক নিজের কলমের আঘাতে মারা গিয়েছিল। 2.3.4 হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নিজের কলমের আঘাতে মারা গিয়েছিল। তারপরের প্রশ্ন ব্যাকরণ আছে, দেখে নিন কি বলেছে। যে প্রথম প্রশ্ন বলেছে শব্দবিভক্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপরে শব্দবিভক্তি কাকে বলে, যেসব বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দটিকে বাক্যে ব্যবহারে উপযোগী করে তোলে তাকে শব্দবিভক্তি বলে। যেমন বাড়িতে পাখিটি ডাকছে, এখানে তে হলো শব্দবিভক্তি। তারপরের প্রশ্ন কি বলেছে যে 2.4.2 প্রযোজককর্তা কাকে বলে, উদাহরণ দাও। অর্থাৎ প্রযোজককর্তা যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজককর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, কে পড়াচ্ছে, শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, এখানে শিক্ষক হলো প্রযোজককর্তা। তারপরের প্রশ্ন কি বলেছে 2.4.3 অস্ত্র রাখো, অস্ত্রর নিচে আন্ডারলাইন আছে, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ অস্ত্র রাখো, অস্ত্র হচ্ছে যে অস্ত্র কর্মকারকে শূন্য বিভক্তি হবে। তারপরের প্রশ্ন কি বলেছে করণকারক বলতে কি বোঝো, উদাহরণ দাও। অর্থাৎ করণকারক কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। যেমন নখের আঁচড়ে কেটেছে, কিসের আঁচড়ে, নখের আঁচড়ে কেটেছে, নখের নিচে আন্ডারলাইন হবে। তারপরের প্রশ্ন কি বলেছে যে পূর্বপদ বলতে কি বোঝো। 2.4.5 পূর্বপদ বলতে কি বোঝো। পূর্বপদ বলতে সাধারণত বোঝায় দুটি পদের প্রথমটিকে বলে পূর্বপদ। যেমন এখানে ঠাকুর দেবতা উদাহরণ দিলে কি হবে, ঠাকুরের নিচে আন্ডারলাইন মানে ঠাকুর হলো এখানে পূর্বপদ। তারপরের প্রশ্ন কি বলেছে যে প্রশ্ন বলেছে কর্মধারয় সমাজকে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি। 2.4.6 কর্মধারয় সমাজকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস এবং তুলনামূলক কর্মধারয় সমাস। আবার তুলনামূলক কর্মধারয় সমাসকে তিনটি উপবিভাগে ভাগ করা যায়, যথা উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস ও রূপক কর্মধারয় সমাস। তারপরের প্রশ্ন 2.4.7 কি বলেছে চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি ব্যাস সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। অর্থাৎ চরণ কমলের ন্যায় চরণ কমল, এটি হবে উপমিত কর্মধারয় সমাস। 2.4.8 তারপরে কি বলেছে নির্বোধ, অর্থাৎ নির্বোধ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অর্থাৎ নির্বোধ নেই বোধ যার, এটি হবে বহুব্রীহি সমাস। তারপরে কি বলেছে 2.4.9 কি তির্যক বিভক্তি কাকে বলে। অর্থাৎ যেসব বিভক্তি সব কারকে বা একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ তে কে র বিভক্তি। তারপরে 2.4.10 প্রশ্ন কি বলেছে কর্মে বিপ্সা উদাহরণ দিয়ে বোঝাও। তারপরে কি বলেছে কর্ম যদি পুনরাবৃত্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলা হয় বিপ্সা কর্ম, অর্থাৎ কর্মে বিপ্সা। যেমন জিজ্ঞাসি আমি জনে জনে, এখানে জনে জনের নিচে আন্ডারলাইন হবে। তো ভিডিওটি আজকের জন্য এতটাই, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো বাই।